অনুর চিল্লানি শুনে রিক্কি কানে হাত দিয়ে বিড়বিড় করে বলল। সো হোয়াট? রিক্কির এমন কথা শুনে অনু পারে না এক লাথি মেরে সামনে থেকে নিচে ফেলে দিতে। সে রাগে গজগজ করতে করতে বলল, মজা করছেন? এই এই, আপনি যদি ভিন্ন ধর্ম হন তাহলে আমাদের বিয়েটা জায়েজ নয়। আপনি কেন এমনটা করলেন? চলুন আজকে আপনাকে সুন্নাত খাতম দেওয়াবো। অনুর কথা শুনে রিক্কি চোখ দুটো বড় বড় করে চিল্লিয়ে বলে উঠল, হোয়াট? ষাঁড়ের মতো না চেয়েছে, এখন চলুন আমার সাথে। বলেই রিক্কির হাত ধরে বিছানা থেকে উঠতে যাবে অনু, কিন্তু তার আগে রিক্কি তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর গায়ের উপর উঠে এসে চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, আমি আদৌ খ্রিস্টান নাকি মুসলিম সেটা প্র্যাকটিক্যালি বোঝাই। ভাবে? অনুর কথা শুনে রিক্কি বাঁকা হেসে উপর থেকে উঠে গেল এবং সোজা হয়ে দাঁড়িয়ে অবলম্বনে প্যান্টের বেল্ট খুলতেই অনুর চোখ ছানা পড়া হয়ে গেল। সে দুহাতে চোখ মুখ ঢেকে অন্য পাশে কাত হয়ে চেঁচিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, আপনি এমনটা করতে পারেন না। রিক্কি হেসে ধীর কণ্ঠে বলল, তাকাও তাকাও জান, তোমারেও তো দেখাই আমি খ্রিস্টান নাকি মুসলিম। অসভ্য নির্লজ্জ বেহায়া লোক, আপনার আপনিই দেখুন, আমার দেখার ইচ্ছা নাই। রিক্কি শব্দ করে হেসে উঠল। অনুর কাছে এসে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। অতঃপর বলল, আমি খ্রিস্টান নই অরুণচন্ডী। মাই ড্যাড মুসলিম অ্যান্ড মম খ্রিস্টান, বাট বিয়ের আগে মম মুসলিম ধর্ম গ্রহণ করে ড্যাডকে বিয়ে করেছেন। আমার এই নামটা নানু রেখেছিলেন। সবাই আমাকে রিক বলেই চিনত, আর এখন রিক্কি। আশা করছি তোমার ভুল ধারণা ভেঙে দিতে পেরেছি। তবুও যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু অন্যভাবে বিশ্বাস করাতে পারি। রিক্কির কথা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল অনু, কিন্তু শেষের কথা শুনে রিক্কির ঘাড়ে কামড় দিয়ে বিড়বিড় করে বলল, অভদ্র। রিক্কি হেসে গলায় ছোট ছোট চুমু দিয়ে হাসকি স্বরে বলল, অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই। উফ, কাছে আসো না, আরো কাছে আসো না। ইস, কথা বলো না, কোনো কথা বলো না। নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক পেরিয়ে একা হেঁটে চলেছে অরি। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। ক্যাশ টাকা না থাকায় ক্যাব বুক করতে পারেনি, যার ফলে হোঁচট খেতে হচ্ছে, যার ফলে হেঁটেই যেতে হচ্ছে তাকে। অরি বেশ অনেকটা দূরেই এসেছে। আশেপাশে এদিক ওদিক তাকিয়ে জুয়েলারি সব খুঁজছে, কিন্তু এখানে শুধু রেস্টুরেন্ট, ক্যাফে, বড় বড় শপিং মল ও আরও হাবিজাবি দোকান রয়েছে। সে আরও সামনের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে তার পা দুটো ব্যথা হয়ে এলো। বিরক্তিকর ভাব নিয়ে সামনে গিয়ে দেখলো একজন ব্রিটিশ লোক দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। সে এগিয়ে গিয়ে ইংরেজিতে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, এখানে জুয়েলারি শপ কোথায় আছে? ব্রিটিশ লোকটি ভ্রু কুঁচকে পাশে তাকিয়ে দেখলো একটা হুডি জিন্স পরিহিত মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মুখে কালো মাস্ক পরা, চোখ দুটো ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। উনিও ইংরেজিতে উত্তর দিলেন, এখান থেকে আরও 4 কিলোমিটারের দূরত্বে জুয়েলারির শপ রয়েছে। এটা শুনে অরি চমকে উঠল। সে এতটা পথ কিভাবে হেঁটে যাবে বুঝতে পারছে না। এখন নিজের উপরই রাগ হচ্ছে। কেন যে রাগের মাথায় কিছু না জেনে শুনে পালিয়ে এলো। ধুর, এখন এত দূর পথ হেঁটে যেতে হবে। অরি নিজ মনে বিড়বিড় করতে করতে সামনের দিকে হাঁটা ধরল। এক পর্যায়ে কিছু পথ দৌড়েও গেল, তবুও যেন পথ শেষ হতে চাচ্ছে না। কোমরে 2 হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। বাংলাদেশ হলে এতক্ষণে রিক্সা নিয়ে চলে যেতে পারত, কিন্তু এই অচেনা অজানা ভিন দেশে সেটাও করতে পারছে না। সে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে এসব ভাবছিল, তখন একটা বিশাল কালো মাইক্রো এসে পাশে থেমে যায়। সেটা দেখে অরি চমকে ওঠে। ওই ব্যাটা আবার চলে আসেনি তো? কিন্তু হ্যান্ডকাপ কিভাবে ভাঙতে পারবে? চাবিটা তো সে লুকিয়ে রেখে এসেছে, তাহলে কি করে বের হয়ে এলো? Hey divorce, can I help you? অরি ভাবনা জগৎ থেকে বের হয়ে পাশে তাকিয়ে দেখলো ড্রাইভিং সিটের কাচ নামিয়ে দিয়ে একজন আফ্রিকান লোক তাকিয়ে আছে। গায়ের রং কুচকুচে কালো, শুধু দাঁতগুলো চকচক করছে। লোকটা আবারও ইংরেজিতে বলে উঠল, তোমার কি লিফটের দরকার? অরি কিছু একটা ভেবে নো বলল। সেটা শুনে লোকটা বলল, As you wish. কথাটা বলে গাড়ি স্টার্ট দিতেই অরি চট করে বলে উঠল। স্টপ। লোকটা থেমে অরির দিকে তাকালো। অরি মাথা চুলকিয়ে ইংরেজিতে বলল, আমাকে একটু সামনে নামিয়ে দিন। লোকটা হেসে মাথা নাড়িয়ে বলল, Of course, come. অরি চুপচাপ গিয়ে গাড়ির পেছনে সিটে বসে পড়ল। সামনে দুজন ব্যক্তি রয়েছে। এ সময় যদি সে হেঁটে যায় তাহলে অনেক রাত হয়ে যাবে। তার উপরও ঘুম পাচ্ছে তার।
তখন মুখে দুটো ঘুমের ওষুধ রাখার ফলে তার পেটের মধ্যেও একটু অংশ গেছে। এজন্যই বোধহয় এত তাড়াতাড়ি ঘুম পাচ্ছে। সে গাড়িতে বসতে লোকটা গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভিং করতে শুরু করে। প্রায় অনেক সময় অতিবাহিত হয়ে গেল। অরি হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল। রাত 12টা বাজতে চলল, অথচ সে এখনো পৌঁছাতে পারেনি। অরি কৌতূহলী হয়ে গাড়ির কাছ নামিয়ে বাহিরে তাকায় এবং সঙ্গে সঙ্গে চমকে ওঠে। আরে এরা তো তাকে ভুল পথে নিয়ে এসেছে। সে এটা দেখে চিল্লিয়ে ইংরেজিতে বলে উঠল, আরে এটা কি করছেন? আপনি তো আমায় ভুল রাস্তা নিয়ে এলেন, গাড়ি থামান বলছি। অরির কথা শুনে লোক দুটো শব্দ করে হেসে উঠল এবং একজন বলল, তোমাকে আমরা একদম সঠিক পথে নিয়ে যাচ্ছি বেবি। লোকগুলোর হাসি ও কথা শুনে ভরকে গেল অরি। বুঝতে আর অসুবিধা হলো না, সে ভুল রাস্তায়, মানে ভুল গাড়িতে উঠে পড়েছে। এই শালার কালুদের মতলব খারাপ। অরি আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে চলন্ত গাড়ি থেকেই লাফ দেয়। পিচঢালা রাস্তার মাঝে ঠাস করে উপর হয়ে পড়ল। রাস্তাটা নির্জন হয় আজকের মতো বেঁচে গেল, নয়তো তাকে ডলে দিয়ে অন্য গাড়িগুলো চলে যেত। গালে ও পায়ে ব্যথা পেয়েছে। দ্রুত উঠে দাঁড়িয়ে দেখলো লোকগুলো গাড়ি থামিয়ে তার দিকে ছুটে আসছে। এটা দেখা মাত্রই সে দৌড়। যে পথ দিয়ে নিয়ে এসেছে ওই পথেই দৌড় দিয়েছে। ছোটবেলায় স্কুল, হাই স্কুলে দুই বোন কখনো দৌড়াদৌড়িতে সেকেন্ড হয়নি এবং সবসময় প্রথম হয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে। তারা আর কিছু পারুক আর না পারুক দৌড়াদৌড়িতে খুব ভালোই করেই পারে। আর আজ সেটা অজান্তেই কাজে লেগে গেল। এমনিতে এক পাগলের পাল্লায় পড়ে জীবনটা ঝালাপালা হয়ে গেছে, তার উপর এই কালারা আবার পেছনে পড়েছে। আজীব। অরি এসব বিড়বিড় করতে করতে নিজে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছে। মনে মনে খাঁটি বাংলা ভাষায় গালিগালাজও দিল। দৌড়াতে দৌড়াতে একটা ব্যারিকেডের সামনে এলে সে হাই জাম্প দিয়ে সেটা টপকে পার হয়ে গেল। চিকন লম্বা হওয়ার ফলে খুব একটা অসুবিধা হলো না। এখন নিজেকে বাঁচানো নিয়েই কথা। রাত 3টার সময় সেন্ট্রাল পার্কে সামনে এসে থামে অরি। পিছনে ঘুরে দেখে কেউ নেই। এটা দেখে সে রাস্তার পাশে ধপ করে বসে পড়ল। লাইফের প্রথম আজ সে এতটা দৌড়িয়েছে। দুপা ব্যথায় চিড়ে যাচ্ছে, শরীর অবশ্যই আসছে। সে ওখানে একটু বসে থেকে আরাম করে আবারও উঠে দাঁড়িয়ে দৌড় দেয় লিওয়ানের পেন্ট হাউসের বিল্ডিংয়ের দিকে। তার আজ পালানোর শখ একেবারে মিটে গেছে। সে আর এই জনমনে ভিন দেশে থাকাকালীন পালিয়ে যাওয়ার কথা মাথাতেও আনবে না। বাংলাদেশ হলে ভেবে দেখবে। অরি বিশাল বিল্ডিংয়ের সামনে এসে এই গার্ডদের পেন্ট হাউসের কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করলো। অতঃপর এগিয়ে গিয়ে লিওয়ানের প্রাইভেট লিফট ইউজ করে টপ ফ্লোরে চলে গেল। পেন্ট হাউসের সামনে এসে কার্ড দিয়ে দরজা খুলে ড্রয়িং রুমে প্রবেশ করলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 3:30। সে মুখ থেকে মাস্ক টেনে খুলে ফেলে দিল। কিচেনে এসে ফ্রিজ খুলে পানির বোতল নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিল। সে যদি জানতো পালিয়ে যাওয়ার পর কালাদের হাতে দৌড়ানি খেতে হবে, তাহলে সে কখনোই যেত না। ইচ্ছে করছে মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। অরি বিড়বিড় করতে করতে রুমে গেল এবং যেতেই থম মেরে দাঁড়িয়ে রইল। লিওয়ান জেগে রয়েছে, চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে আছে। বাঁধা হাতের কবজি ছিলে গিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক চেষ্টা করছে হ্যান্ডকাপ খোলার। এটা দেখে ফোঁস করে দীর্ঘশ্বাস ছাড়ল অরি। আজ আবারও তার কপালে দুঃখ আছে, সেটা বুঝে গেছে। পালিয়ে গেছিলি? লিওয়ানের রাগান্বিত কণ্ঠস্বর শুনে অরি এগিয়ে এসে পরনের হুডি খুলতে খুলতে বলল, চেয়েছিলাম কিন্তু পারলাম না। অরি আয়নার সামনে এসে দাঁড়ালো এবং দেখে বাম গাল ছিলে গেছে, হালকা রক্ত বের হচ্ছে। সে গলা থেকে ডায়মন্ডের নেকলেস খুলে আলমারি থেকে টি শার্ট ও প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে গেল। একেবারে গোসল করে বের হয়ে এলো। দৌড়ানোর ফলে শরীর ঘেমে জবজবে হয়ে গিয়েছিল। ঘামের দুর্গন্ধ সহ্য হচ্ছিল না তার। চুলগুলো না ভিজিয়ে গোসল করে বের হয়ে এলো অরি। এক পলক বিছানার মাঝে আধা শোয়া হয়ে বসে থাকা লিওয়ানের দিকে তাকিয়ে সে সোফায় বসে পড়ল। পা দুটো ছোট্ট টেবিলের উপর তুলে প্লাজো উড়ুর উপর তুলে দেখলো 2 হাঁটুও ছিলে গেছে, পায়ের ফর্সা তালুও লাল টকটকে হয়ে গেছে। এগুলো দেখে লিওয়ানের কপাল কুঁচকে গেল। সে জানতে চাইল। ওইগুলো কিভাবে হয়েছে? অরি এড বক্স নিয়ে এসে ক্ষতস্থানে তুলো দিয়ে ওষুধ লাগাতে লাগাতে বলে উঠল, গিয়েছিলাম পালিয়ে, কিন্তু আফ্রিকার কালা বাদরদের কাছ থেকে দৌড়ানি খেয়ে ফিরে এসেছি আবার। এখন আপনার হাতে মার খাওয়া বাকি। অরির কথা শুনে লিওয়ান কিছু না বলে চুপ করে বসে থাকলো। এদিকে অরি নিজের কাজ শেষ করে ড্রয়ারের ভেতর থেকে চাবি বের করে ধীর পায়ে বিছানার কাছে এলো। বিনা বাক্যে লিওয়ানের হাতকড়া খুলে দিল। এইড বক্স নিয়ে এসে বাম হাতের কবজি রক্ত মুছে ওষুধ ও ব্যান্ডেজ করে দেয়। অতঃপর লিওয়ানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, নিন, মুক্ত করে দিয়েছি আপনাকে। এখন যা শাস্তি দেওয়ার দিতে পারেন, সমস্যা নেই। লিওয়ান ঘাড় কাত করে অরির ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, শাস্তি তোলা রইল, এখন ঘুমিয়ে পড়ো। লিওয়ানের বলতে দেরি, কিন্তু অরির শুয়ে পড়তে দেরি হলো না। তার শরীরটা খুব খারাপ লাগছে, পাও খুব ব্যথা করছে, মাথাটাও কেমন জানি ঝিমঝিম করছে। লিওয়ান কিছু না বলে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। ব্যথার স্প্রে নিয়ে এসে অরির পায়ে সুন্দর করে মালিশ করে দিল। রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে অরির কাছে এলো লিওয়ান। চোখে মুখে গরম নিঃশ্বাস অনুভব করেও চোখ মেলে তাকালো না অরি। তার খুব ঘুম পাচ্ছে। একটু পর ঠোঁটসহ
পুরো চেহারায় লিওয়ানের ঠোঁটের স্পর্শ টের পেল, সেই সঙ্গে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে উঠল, নেক্সট টাইম এমন ভুল করলে একদম জানে মেরে দেব মিসেস চৌধুরী। এক সপ্তাহ পর অনু সবেমাত্র গোসল করে বের হয়ে এলো। বারান্দায় তোয়ালে মেলে দিয়ে রুমে এসে দেখে রিক্কি শার্ট খুলছে। সকাল থেকে রিক্কি বাহিরে ছিল। অনু বুঝে নেই লোকটার বাহিরে এত কিসের কাজ। তার দিকে এক পলক তাকিয়ে আলমারি থেকে ট্রাউজার ও তোয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। 10 মিনিট পর বের হয়ে বিছানায় বসে অনুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কাম হিয়ার অরুণচন্দ্রী। অনু সোফায় বসেছিল। রিক্কির ডাকে সে উঠে গিয়ে সামনে দাঁড়ায়। তার লতানো কোমর জড়িয়ে ধরে মেয়েদিন পেটে মুখ গুজে দিল রিক্কি। অনুর গায়ের ওড়নার অংশ দিয়ে ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো। সুস্থ হয়েছো? রিক্কির কথা শুনে অনুর হাত থেমে গেল। মুহূর্তে বুকটা ধক করে উঠল। তবুও নিজেকে সামলে নিয়ে ধীর কণ্ঠে বলল, ওকে, লাগেজ গুছিয়ে নাও। কোথায় যাচ্ছি? দেশের বাইরে। কেন? হানিমুনে। ইচ্ছে নেই যাবার। আমার রয়েছে। অনু চুপ করে কিছু একটা ভেবে বলল, আমার পাসপোর্ট ভিসা নেই। সমস্যা নেই, আমরা প্রাইভেট জেটে যাব। না গেলে হয় না? হুম, একদম না। অনু চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি লাগেজ গুছিয়ে রাখবো। রিক্কি আর কিছু না বলে অনুকে নিয়ে রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে এসে দুপুরের খাবার খেয়ে নিল। তারপর অনু এসে নিজের প্রয়োজনীয় জিনিস ও রিক্কির জামা কাপড় দিয়ে লাগেজ গুছানো শুরু করে এবং মনে মনে আবারও রিক্কির 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। রিক্কি অনুকে নিয়ে এয়ারপোর্টে এসেছে। অনু এখনো জানে না কোন দেশে এই লোকটা নিয়ে যাচ্ছে তাকে। সে এক প্রকার আজ রিক্কির উপর বিরক্ত। কই তার আপুর সন্ধান দিবে, তা না করে হানিমুন ফানিমুনে যাচ্ছে। দূর, সে ভেতরে ভেতরে রাগে গজগজ করলেও বাইরে সেটা প্রকাশ করতে চাচ্ছে না। নিজের আসল কাজ হাসিল হওয়ার আগে কোনো ভুল করতে চায় না। একটা ভুল করা মানে সবকিছু শেষ। সব কাজ কমপ্লিট করার পর দুজনে প্রাইভেট জেটে উঠে পড়ে। অনু জানালার পাশের সিটে বসে গা এলিয়ে দিয়েছে। তার পাশেই রিক্কি বসে থেকে চোখে চশমা লাগিয়ে ল্যাপটপে কি যেন করছে। অনুর মনে প্রশ্ন জাগে, আচ্ছা এই লোকটা কি কাজ করে? এই লোকটা না হয় একজন বেস্ট সার্জন, কিন্তু এই লোকটা কি নিশ্চয়ই বেস্ট গুন্ডা হবে। চুরি করুক ডাকাতি করুক তাতে তার কি, তার কিছুই যায় আসে না। অনু এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙলো তখন সে নতুন একটা রুমে নরম তুলতুলে বিছানার মাঝে নিজেকে উপস্থাপন করে। অনু অবাক হয়ে ওঠে। রুমের আশেপাশে তাকায়। বিশাল রুম, চারিদিকে আধুনিক ফার্নিচার দিয়ে সাজানো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে পুরো রুমটাই ব্ল্যাক রঙে ডেকোরেশন করা। অনু ঠিক ধরতে পারল না সে কত ঘন্টা ঘুমিয়েছে। হয়তো পুরো রাতই পার করে দিয়েছে। গুড মর্নিং সুইটহার্ট। রিক্কির কথা শুনে অনু কিছু না বলে গাল ফুলিয়ে বসে থাকলো। সেটা খেয়াল করে রিক্কি কফির মগ টেবিলের উপর রেখে বিছানায় উঠে এলো। বইয়ের ফোলা গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে জানতে চাইল। এখনো মন খারাপ করে আছো? অনু দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। রিক্কি মুচকি হেসে কোলে মাথা রেখে ধীর কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও, তারপর তোমার জন্য সারপ্রাইজ রয়েছে মেরি জান। অনু ঠোঁট উল্টে জিজ্ঞাসা করলো, কি সারপ্রাইজ? বলে দিলে সেটা সারপ্রাইজ থাকে। অনু দুদিকে মাথা নাড়ায়। রিক্কি বৃদ্ধা আঙ্গুল দিয়ে অনুর শুকিয়ে যাওয়া গোলাপি ঠোঁট ছুঁয়ে বলল, তাহলে? অনু কিছু বলল না, চুপচাপ বসে থাকলো। রিক্কি হুট করে তাকে শুইয়ে দিল। তারপর তার উপর উঠে এসে সমস্ত শরীরের ভর ছেড়ে দিতেই অনু ব্যথায় চোখ মুখ কুচকে বলে উঠল, ওফ, আপনি একটা আস্ত হাতি। ছাড়ুন আমার উপর থেকে। আপনার ভরে আমার ছোট শরীর ভর্তা হয়ে গেল। রিক্কি হেসে অনুর গ্রীবাদেশে মুখ ডুবিয়ে দিল। ঘাড়ে কামড় দিয়ে ফিসফিস করে বলল, সামান্য আমার ভরটাই সহ্য করতে পারছো না, তাহলে আমার। চুপ করুন, একদম বাজে কথা বলবেন না। রিক্কির কথা শেষ না হতেই অনু চেঁচিয়ে বলে উঠল। সেটা শুনে রিক্কি মুচকি হেসে তার উড়নচণ্ডীর মাঝে হারিয়ে গেল। দরজার কলিং বেলের শব্দ শুনে ঘুম ভেঙে গেল লিওয়ানের। লিওয়ানের সে বিরক্তিকর ভাব নিয়ে উঠে বসলো। গতকাল সারাদিনও অর্ধেক রাত পর্যন্ত অফিস হাসপাতাল বোনের কাছে ছিল। আজ প্রায় রাতে শেষ প্রহরের দিকে এসেছিল। তার উপর এত সকাল সকাল ঘুম ভেঙে যাওয়ার ফলে শান্ত মেজাজটাও বিগড়ে গেল। কিছুক্ষণ মাথার চুল খামচে ধরে চোখ দুটো বন্ধ করে বসে থাকলো। তার পাশে অরি অনাবৃত শরীরে ঘুমিয়ে আছে। লিওয়ান কোমর থেকে কমফোর্ট উপরে তুলে দিয়ে তার টেডি বিয়ারের গলা পর্যন্ত ঢেকে দিল। তারপর সে বিছানা থেকে নেমে কোমরে তোয়াল পেঁচিয়ে আলমারি থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল।
দ্রুত শাওয়ার শেষ করে বেরিয়ে এলো। গায়ে একটা পাতলা টি শার্ট জড়িয়ে তোয়ালে দিয়ে ব্রাউন চুলগুলো মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুম পেরিয়ে দরজার কাছে এসে খুলে দিতেই কপাল কুঁচকে গেল। রিক্কিকে দেখে অবাক না হলেও তার পাশে থাকা অষ্টাদশী মেয়েকে দেখে অবাক না হয়ে পারল না। এদিকে অনু পুরোই শক খেয়ে বসে আছে। তার ধারণার বাইরে ছিল যে সে এখানে এসে লিওনাকে দেখতে পাবে। সে তো ভেবেছিল হয়তো রিক্কি তার কোনো চেনা পরিচিত কারোর সাথে দেখা করতে নিয়ে আসছে, কিন্তু এখানে এই লোকটাকে দেখে অবাকে চরম পর্যায়ে পৌঁছে গিয়ে হা করে তাকিয়ে থাকলো। লিওয়ান অনুর দিকে থেকে চোখ সরিয়ে রিক্কির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। এই বিচ্ছুকে এখানে নিয়ে এসেছেন কেন? রিক্কি থমথমে মুখে বলল। তোর সাথে দেখা করানোর জন্য। লিওয়ান ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। শুধুই আমার সাথে? রিক্কি কিছু না বলে মাথা চুলকায়। সে কিভাবে বলবে এই বিচ্ছুকে বিয়ে করেছে? এটা শোনার পর না আবার তার পাছায় লাথি মারে। অনু নিজেকে সামনে নিয়ে ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। সে শিওর এই লোকটা যদি এখানে থাকে তাহলে তার আপু এখানে রয়েছে। অনু আর নিজেকে ধরে রাখতে না পেরে লিওয়ানের পাশ দিয়ে ভো দৌড় দিয়ে ভেতরে চলে যায়। এটা দেখে লিওয়ান রাগান্বিত চেহারায় রিক্কির দিকে তাকিয়ে পেছনে ঘুরে অনুর পিছু যেতে চাইলেও রিক্কির বলা কথা শুনে থেমে গেল। আমি বিয়ে করেছি ললিও। এটা শোনা মাত্রই লিওয়ানের হাত থেকে সফেদ তোয়ালে মার্বেল ফ্লোরের উপর পড়ে গেল। চমকে উঠে রিক্কির দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল। হোয়াট? রিক্কি ঠোঁট কামড়ে ধরে মাথা উপর নিচ করলো। লিওয়ান এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল। আর ইউ ক্রেজি? তুই এখন এটা বলিস না যে এই বিচ্ছুটাকে তুই বিয়ে করেছিস? রিক্কি মাথা নিচু করে মিনমিন করে বলল। নিজের অবাধ্য অনুভূতিগুলোকে দমিয়ে রাখতে পারলাম না লিও। অবশেষে আমিও হেরে গেলাম ভালোবাসার কাছে। লিওয়ান তেরে এসে রিক্কি শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল। ফাক ইওর ভালোবাসা। তুই এটা কিভাবে ভুলে গেলি? ওই মেয়েটা একটা ডেঞ্জারাস। ও শুধু তোকে জাস্ট ইউজ করেছে বোনের কাছে আসার জন্য। যখন নিজের আসল কাজ হাসিল হয়ে যাবে তখন ও তোকে ছুড়ে ফেলে দেবে। ড্যাম ইট! লিওয়ানের রাগে শরীর রীতিমতো কাঁপছে। সে বারবার রিক্কিকে নিষেধ করেছে অনুর থেকে দূরে থাকতে। সে জানতই বোনকে না পেয়ে প্রথম টার্গেট এই ইডিয়েটটা কি করবে, আর সেটাই হলো। দেশে যদি কাজ না থাকতো তাহলে কখনোই রিক্কিকে রেখে আসতো না, নিজের সঙ্গে নিয়ে আসতো। বন্ধুর প্লিজ লিও, শান্ত হ। শান্ত মাই ফুট! ওই ছলনা মেয়ে তোকে ধ্বংস করে দেবে রিক্কি। তোর লাইফটা একদিন নিজ হাতে শেষ করে দিবে। এটা তুই কেন বুঝতে পারছিস না? কেন? কথা শুনে রিক্কি মাথা নিচু করে শান্ত গলায় বলল। আই নো লিও, ও আমাকে হয়তো মন থেকে ভালোবাসে না, শুধু পরিস্থিতির জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আমি তো আর নাটক করছি না। তুই খুব ভালো করেই জানিস আমি ওকে ঠিক কতটা ভালোবাসি। ওরে আমি অন্য কারোর সঙ্গে ভাবতেও পারি না। সেখানে নিজের চোখের সামনে ওকে অন্য কারোর হতে কিভাবে দিতাম বল? আমি জানি অনু আমাকে ব্যবহার করছে, তবুও তো আমার কাছে থাকছে। হোক না এটা নাটক, আমার কোনো আপত্তি নেই। আমার ভালোবাসা যদি সত্যিই হয়ে থাকে তাহলে একদিন না একদিন ঠিক অরুণচন্ডীর মন জয় করে নিব। ততদিন না হয় এভাবেই থাক। রিক্কির কথা শুনে লিওয়ান নিজের মাথার চুল খামচে ধরল। এই মাথা মোটাকে কিভাবে বোঝাবে? সে যেটাকে নিয়ে আশা করছে ওইটাই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে। লিওয়ান কিছু একটা ভেবে রিক্কির দিকে তাকিয়ে চট করে বলে উঠল। ইন্টিমেট হয়েছিস? নো। রিক্কির কথা শুনে লিওয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। গুড। তুই ওকে ডিভোর্স দিয়ে দে। আমি সব পেপার কমপ্লিট করার ব্যবস্থা করছি। ডিভোর্স বাক্যটি শোনা মাত্র রিক্কি চমকে ওঠে। লিওয়ানের দিকে তাকায়। এদিকে লিওয়ান কিছু বলতে গিয়েও থেমে গেল। অবিশ্বাস্য চোখে রিক্কির ছলছল চোখের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটাকে সে লাইফে একবারই কাঁদতে দেখেছিল, যেদিন তার পুরো পরিবার হারিয়ে এতিম হয়ে গিয়েছিল। তখন সে এই পিচ্চি ছেলেটাকে আসলে তখন সেই পিচ্চি ছেলেটাকে আগলে নিয়েছিল। তারপর থেকে আর কখনো কাঁদতে দেখেনি। কিন্তু আজ ওই ঘোলাটে চোখ দুটোয় অশ্রু দেখে লিওয়ানের বুকটা ধক করে উঠল। সে চুপচাপ এগিয়ে গিয়ে রিক্কিকে জড়িয়ে ধরে বলল। আই এম সরি রিক্কি। আমি তোকে হার্ট করতে চাইনি, কিন্তু কি করব বল? তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। আমি চাই না একটা ভুলের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাক। যাই হোক, তুই যখন সবটা জেনে শুনে আগুনে নিজের পা রেখেছিস, সিদ্ধান্ত নিয়েছিস, তাহলে বেশ, আমিও না হয় তোর খাতিরে মেনে নিলাম। বাট ওই ছলনাময়ী যদি তোকেও আমার টেডি বেয়ারকে কেড়ে নেয় তাহলে আই প্রমিস ওই দিনই ওর শেষ দিন হবে। রিক্কি হেসে বন্ধুকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল। আশা করছি এমন দিন কখনো আসবে না লিও। লিওয়ান উদাস মনে বলে উঠল। না আসলেই ভালো।
অনু দৌড়ে এসে একটার পর একটা রুম চেক করছে। একটা রুমের দরজা খুলে ভেতরে উকি দিতেই থমকে যায়। ওই তো তার আপু শুয়ে আছে। সে দ্রুত পায়ে এগিয়ে যেতে ভড়কে গেল। অরি উবুর হয়ে ঘুমিয়ে আছে। ব্ল্যাক কমফোর্টার সরে গিয়ে পুরো ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে রয়েছে, যেখানে নখের আঁচড় স্পষ্ট দেখা যাচ্ছে। হালকা লাল চুলগুলো এলোমেলো হয়ে একপাশে পড়ে আছে। এই দৃশ্য দেখে অনু মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ মেয়েলি কণ্ঠের কান্নার শব্দ কর্ণপাত হতেই ঘুম ভেঙে গেল অরির। সে এক প্রকার ধরফড়িয়ে উঠে পাশ ঘুরে তাকায় এবং চোখের সামনে নিজের ছোট বোনকে দেখতে পেয়ে চমকে ওঠে অরি। সেই সঙ্গে নিজের অবস্থা খেয়াল করে লজ্জায় দ্রুত কমফোর্টার টেনে নেয়। বোনকে উঠতে দেখে অনু ছুটে এসে জাপড়ে ধরে শব্দ করে কেঁদে দিল। সবে ঘুম ভাঙার ফলে অরির মাথায় কিছুই ঢুকছে না। এতদিন পর আদরের ছোট বোনকে কাছে পেয়ে খুশি হবে নাকি টেনশন করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তার উপর অনাকাঙ্ক্ষিতভাবে এমন পরিস্থিতিতে কখনো পড়বে সেটাও ভাবতে পারেনি। ইস, কি বিচ্ছিরি পরিস্থিতি। ছোট আপু, তুমি কেমন আছো? বোনের কথা শুনে ভাবনা জগৎ থেকে বের হয়ে এলো অরি। লজ্জায় তার গালগুটো লাল হয়ে এসেছে, তবুও নিজেকে সামলানোর চেষ্টা করে ধীর কণ্ঠে বলে, আমি ঠিক আছি অনু, তুই কেমন আছিস? মাম্মা পাপা সবাই কেমন আছে? আর আর তুই কিভাবে এলি এখানে? কে নিয়ে এলো? শেষের কথাগুলো বিচলিত কণ্ঠে বলে অনু। বোনের বুকের মাঝে মাথা রেখেই নাক টেনে টেনে বলল, ভালো ছিলাম না আপু, একটুও না, কিন্তু এখন তোমাকে পেয়ে ভালো লাগছে। মাম্মা পাপা কেউ তোমাকে ছাড়া ভালো নেই আপু। আমি তোমাকে এখান থেকে অনু তার কথাগুলো সম্পূর্ণভাবে বলতে পারল না। তার আগে দরজার কাছ থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বোনকে দেখা শেষ? অনু চট করে বোনকে ছেড়ে দিয়ে পিছনে তাকিয়ে দেখলো লিওয়ান দাঁড়িয়ে আছে। এটা দেখে সে আপুর বাম হাত চেপে ধরে বসে থাকলো। এদিকে অরি ডান হাত বুকের কাছে কমফোর্টার চেপে ধরে রেখেছে। তার ইচ্ছে করছে এখন মাটির ভিতর ঢুকে যেতে। উফ! লিওয়ান এগিয়ে এসে অনুর হাত শক্ত করে ধরে টেনে তুলে দাঁত কিরমির করে বলল। অনেক হয়েছে, এখন তুই আসতে পারিস। অনু অসহায় চোখে তাকিয়ে বলল। প্লিজ আর একটু থাকি। লিওয়ান তাকে টেনে নিয়ে যেতে যেতে বলে উঠল। নো ওয়ে। অনুকে টেনে নিয়ে এসে দরজার বাইরে রেখে মুখের উপর দরজা বন্ধ করে দিল। অরি শরীরে কমফোর্টার পেঁচিয়ে উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল। আপনি এমনটা কেন করলেন? অনুকে আসতে দিন, না হয় আমায় যেতে দিন। লিওয়ান পেছনে ঘুরে অরির আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে বাঁকা হেসে বলল। এভাবে ছোট বোনের সামনে থাকতে তো লজ্জা করে না? অরির রাগে চোয়াল শক্ত হয়ে এলো। সে কিছু না বলে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে চেয়েও পারল না। তার আগে লিওয়ান পেছন থেকে কমফোর্টারের অংশ চেপে ধরে একটানে খুলে ফেলে দিল। অরি চমকে লিওয়ানের দিকে তাকায়। এদিকে লিওয়ান তীক্ষ্ণ জল জল চোখে অনাবৃত অরির দিকে তাকিয়ে থেকে হাসকিশোরে বলে উঠল। নাও ইট ইজ পারফেক্ট, মাই ফাকিং টেডি বিয়ার, ইউ আর লুকিং সো হট অ্যান্ড সেক্সি। সকাল 10:05 গোল ডাইনিং টেবিলে লিওয়ানের উরুর উপর বসে থেকে নীরবে কান্না করছে অরি। আর এতে লিওয়ান প্রচুর বিরক্ত। সে সাত সকালে অনুকে দেখার পর থেকে কান্না করছে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু সে যেতে দিতে নারাজ। লিওয়ান চায় না দুই বোন একসাথে থেকে কোনো রকম ষড়যন্ত্র করুক। সে এদের হাড়ে হাড়ে চিনে। লিওয়ান বিরক্তিকর কণ্ঠে বলে উঠল। এই হারামের বড় মেয়ে, তুই থামবি না? অরি চোখের পানি মুছে ঘাড় ঘুরিয়ে লিওয়ানের দিকে তাকিয়ে বলল। অনুকে কোথায় লুকিয়ে রেখেছেন? লিওয়ান থমথমে মুখে বলল। আমি কেন ওই বিচ্ছুকে লুকিয়ে রাখতে যাব? একদম নাটক করবেন না। আমি জানি আপনি আমার বোনকে তুলে নিয়ে এসেছেন, না হলে ও এখানে কি করে আসবে? অরির কথা শুনে লিওয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল। সেটা তোর ওই মাথা মোটা দেবরকে জিজ্ঞাসা কর। লিওয়ান এতটাই ধীরে কথাটা বলল সেটা অরির কান অব্দি পৌঁছালো না। এদিকে তাকে বিড়বিড় করতে দেখে অরি নাক টেনে বলল। কি বিড়বিড় করছেন? যা বলার জোরে বলুন। লিওয়ান শান্ত চোখে অরির দিকে তাকিয়ে বলল। চোখের পানি ফেলা বন্ধ কর, আমার খুব ক্ষুধে পেয়েছে। অরি খ্যাক করে বলে উঠল। তো খান না, সামনেই তো খাবার রাখা আছে। আমি কি ধরে রেখেছি নাকি? লিওয়ান পেছন থেকে অরির কোমর জড়িয়ে ধরল এবং মসৃণ ঘাড়ে নিজের নাক ঘষে ধীর কণ্ঠে বলল। আমার হাতে ব্যথা, তুই খাইয়ে দে। অরি অন্যদিকে মুখ ঘুরিয়ে সোজাসাপটা জবাব দিল। পারবো না। লিওয়ান মুচকি হাসল। অতঃপর অরির ঘাড়ে আলতোভাবে কামড় দিয়ে ফিসফিসিয়ে বলল। খাবার খাইয়ে দিলে তোর ওই বিচ্ছু বোনের কাছে নিয়ে যাব। অরি চমকে উঠে লিওয়ানের দিকে তাকিয়ে বলল। সত্যি? লিওয়ান অরির ঠোঁটের কোণে চুমুখে বলল। 3 সত্যি। অরির চোখ দুটো চিকচিক করে উঠল। সে জলদি প্লেটে নাস্তা নিয়ে লিওয়ানকে খাইয়ে দিল। লিওয়ান একবার নিয়ে পরের বারটা অরির মুখের সামনে ধরল। অরি চুপ করে খেয়ে নিল। এইভাবে তারা দুজন নাস্তা শেষ করলো। অরি দ্রুত পানি খেয়ে মুখ মুছে উঠতে উঠতে বলল। চলুন। কিন্তু লিওয়ান তাকে উঠতে দিল না, বরং তার কোমর খামচে ধরল। অরি চমকে লিওয়ানের চোখের দিকে তাকাতে লিওয়ান তার দিকে ঝুঁকে এসে হাসকি স্বরেই বলল।
কিস মি মিসেস লিওন চৌধুরী। অরি থমথমে মুখে বলল। এটা কিন্তু অন্যায় মিস্টার লিওহান চৌধুরী। লিওয়ান হেসে বলল। তোকে পাওয়ার জন্য যদি প্রতিনিয়ত অন্যায় করতে হয় তাহলে সেটাতেই সই। এখন নিজের স্বামীকে সুন্দর করে কিস কর। খবরদার কামড় যেন দিবি না, না হলে কিন্তু। লিওয়ান পুরো বাক্য শেষ করার আগেই অরি ওষ্ঠদ্বয়ে নিজের ওষ্ঠ মিলিয়ে দিয়েছে। এই প্রথম অরি নিজে থেকে করা কোমল স্পর্শে লিওয়ানের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি ফুটে উঠল। সে তার টেডি বিয়ারকে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করে নিয়ে আবেশে চোখ দুটো বন্ধ করে নিল এবং একটু পর নিজেও রেসপন্স করতে থাকলো। বেশ কিছুক্ষণ পর একে অপরকে ছেড়ে দিল। লিওয়ান বৃদ্ধা আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে বলল। আই এম ইমপ্রেসড হানি। অরি জোরে জোরে শ্বাস নিয়ে মনে মনে বিড়বিড় করে বলল। ইমপ্রেসড মাই ফুট। মনে এটা বললেও সে লিওয়ানের বুকে মুখ গুজে শান্ত গলায় বলল। এখন নিয়ে চলুন না অনুর কাছে প্লিজ। লিওয়ান হেসে অরিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় এবং বড় বড় পা ফেলে পেন্ট হাউস থেকে বের হয়ে গেল। পেন্ট হাউসের নিচতলায় এসে প্রাইভেট লিফটে থেমে যায়। ভেতর থেকে লিওয়ান অরিকে নিয়ে বের হয়ে সামনের দিকে হেঁটে যেতে শুরু করে। অরি দু হাতে লিওয়ানের গলা জড়িয়ে ধরে আশেপাশে তাকিয়ে দেখছে লিওয়ান তাকে কোথায় নিয়ে এলো। একটু হেঁটে আসার পর একটা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে অরিকে কোল থেকে নামিয়ে দিল লিওয়ান। অরি সোজা হয়ে দাঁড়িয়ে পরনের টপ স্টিক করে লিওয়ানের দিকে তাকালো। লিওয়ান অরির দিকে তাকিয়ে থেকে কলিং বেল চাপলো এবং কয়েক মিনিট পর দরজা ভেতর থেকে খুলে দিল। অরি সামনে তাকাতেই তার কপাল কুঁচকে গেল, কারণ সে আশা করেছিল লিওয়ান তার বোনের কাছে নিয়ে আসবে, কিন্তু এখানে এসে বোনের জায়গায় রিক্কিকে দেখে রাগ হলো অরির। সে রেগে লিওয়ানের বুকে কিল মেরে দাঁতে দাঁত চেপে বলল। আমি আমার ছোট বোনের কাছে যেতে চেয়েছি, আপনার বন্ধুর কাছে নয়। লিওয়ান দরজায় হেলান দিয়ে বুকে হাত রেখে ব্যথাপর নাটক করে বলল। ইস মার ডালা। অরি রেগে মেগে আবারও তেরে আসতে নিলে রিক্কি ধীর কণ্ঠে বলে উঠল। ভাবিজান, আপনার বোন এখানেই রয়েছে। রিক্কির কথা শুনে অরি চমকে উঠল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই সামনের দিকে তাকিয়ে দেখলো অনু হেঁটে আসছে। ছোট বোনকে দেখে অরি ছুটে গেল ভিতরে। অনুকে জড়িয়ে ধরে আদর করে দিয়ে বিচলিত কণ্ঠে বলল। তুই তুই এখানে কি করছিস? আর আর তুই এত দূর কিভাবে এলি? এটা তোর কোনো ক্ষতি করেনি তো? এই, তুই এই লোকটার এখানে কেন রয়েছিস? তুই ঠিক আছিস তো অনু? বড় বোনের এক নাগাড়ে কথাগুলো শুনে অনু শান্ত গলায় বলল। আমি ঠিক আছি আপু, তুমি শান্ত হও। আর আমি এখানে। বলতে গিয়েও থেমে গেল অনু। নিজেই নিজেকে প্রশ্ন করলো, আচ্ছা আপু সবটা জানার পর তাকে ভুল বুঝবে না তো? নিজের প্রশ্নের কোনো জবাব পেল না অনু। সে দ্বিধায় হাতের নখ খেতে লাগলো। এদিকে অরির দৃষ্টি অনুর ফর্সা গলার দিকে। সে অবাক চোখে তাকিয়ে থেকে কাপা কাপা হাতে ছোট বোনের কাছ থেকে সামান্য টপসের গলা সরিয়ে দিতেই চমকে উঠল। ফর্সা ঘাড়ে কালচে বেগুনি হয়ে যাওয়া আর ছোপ ছোপ চিহ্ন, এগুলো দেখে অরির বুকটা মোচড় দিয়ে উঠে। বুঝতে একটুও বাকি নেই যে এগুলো কিসের দাগ। এমন চিহ্ন তার নিজের শরীরের মাঝে অজস্র রয়েছে। অনু বোনের অশ্রুসিক্ত নয়নজোড়া লক্ষ্য করে ঘাড় কাত করে নিজের গলার দিকে তাকানোর চেষ্টা করলো। অরির এক চোখ থেকে টপ টপ করে 2 ফোঁটা অশ্রু পড়ল। সে নিজের চোখের পানি মুছে চট করে পেছনে ঘুরে কোনো কথা ছাড়া রিক্কির কাছে এসে গালে সজোরে চড় বসিয়ে দেয়। শার্টের কলার চেপে ধরে গর্জে উঠল। জানোয়ার! এই, তোর সাহস কিভাবে হয় আমার বোনকে স্পর্শ করার? এই, তোকে বলেছিলাম না আমার বোনের থেকে দূরে থাকতে? ওর কোনো ক্ষতি করতে মানা করেছিলাম না আমি? তারপরে ওর সর্বনাশ করলি? এই, তোদের আমার জীবনটা নষ্ট করে একটু শান্তি হয়নি? কেন এমনটা করলি? কেন করলি এমন? বলে বা হাতে আরও একটা থাপ্পড় মেরে দিল রিক্কির দ্বিতীয় গালে। লিওয়ান এগিয়ে এসে অরির কাঁধে হাত রাখতেই অরি পেছনে ঘুরে মেরে দিল থাপ্পড়। লিওয়ান বাম গালে হাত দিয়ে অরির দিকে তাকায়। অরির চেহারা অসম্ভব লাল হয়ে গেছে, চোখ দুটো রক্তিম হয়েছে। অতিরিক্ত রাগের ফলে ঠোঁট জোড়া কাঁপছে। সে এগিয়ে এসে লিওয়ানের টি শার্ট খামচে ধরে চেঁচিয়ে বলে উঠল। কেন এমনটা করলেন? ও কি দোষ করেছিল? যা দোষ সবটা আমার ছিল, তাহলে কেন ওর এত বড় সর্বনাশ করলেন? ও তো কিছুই জানে না, এমনকি এখনো পর্যন্ত আপনার আসল পরিচয়টাও জানে না। আপনি বলেছিলেন আমায়, আমি যদি আপনার কথা মতো চলি, আপনার কাছে থাকি, তাহলে আমার পরিবারে কোনো ক্ষতি করবেন না আপনি, বিশেষ করে অনুর। তাহলে এখন কেন ওর ক্ষতি করলেন? ওই দিন পালিয়ে যাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য আমার বোনটাকেই পেলেন। এই এই আপনাকে তো ওই দিন বলেছিলাম যা শাস্তি দেওয়ার দিতে পারেন, তাহলে কেন এমনটা করলেন? কেন? কথাগুলো বলে চিৎকার করে কেঁদে উঠল অরি। নিজের জীবনটা নষ্ট হওয়ায় যে কষ্টটা হয়নি সেটা এখন বোনের কথা ভেবে হচ্ছে। লিওয়ান অরিকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল। প্লিজ শান্ত হও টেডি বিয়ার, আমি কিচ্ছু করিনি তোর বোনের সাথে। অরি নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে 2 হাতে তালি দিয়ে তাচ্ছিল্যে সুরে বলল। ওয়াও মিস্টার লিওহান চৌধুরী, ওয়াও! বলতেই হয়, আপনি খুবই ভালো অভিনয় করতে পারেন। আপনাকে তো বলিউডে কাজ করা উচিত ছিল।
ভিলেন রোলে অভিনয় করলে একদম ঝাক্কাস ফেমাস সেলিব্রিটি হয়ে যাবেন, সেই সঙ্গে সুন্দরীদের সঙ্গে রাতও কাটাতে পারতেন। অরির বলা শেষের কথাটা শুনে লিওয়ান রেগে এসে অরির বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এবার কিন্তু তুই অনেক বাড়াবাড়ি করছিস। আমি তোকে হাজারবার বলেছি, আজও বলছি, ওই লিওনের শুধু তোকেই চাই। তুই ছাড়ার কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর আমার দ্বারা তোর বোনের কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত। ওর যদি কোনো ক্ষতি করারই হইতো তাহলে অনেক আগে করতাম। তোর বোনের সাথে যা হয়েছে তাতে তোর বোনেরও মত ছিল। লিওয়ানের কথা শুনে অরি অবাক কণ্ঠে বলল, মানে? তোর বোন রিকিকে বিয়ে করেছে। ওরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আর রিকি আমার মতো কোনো কিছু জোর করে করেনি। আর না তোর বোনকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। যা করেছে তাতে তোর ওই বোন রাজি ছিল। এমনকি এখানেও এসেছে নিজের ইচ্ছায়। তোর মতো আমিও কিছু জানতাম না, আজ সকালে জানতে পেরেছি। এই জন্যই তোকে অনুর সাথে দেখা করতে চাইছিলাম, কারণ তুই কোনো কিছু না বুঝে শুনেই শুধু ভুল বুঝতে পারিস। আর সেটা ঘুরে ফিরেই আমিতেই নিবদ্ধ হয়। যেমনটা এখন আবারও অকারণে আমাকে ভুল বুঝছিস তুই। এখানে যদি তোর কোনো বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞাসা কর তোর বোনকে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরির বাহু দুটো ছেড়ে দিল লিওয়ান। রিক্কির দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করতে এসে চট করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। লিওয়ান রাগে গজগজ করতে করতে চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারও ইচ্ছে করছে অরির মতো দুইটা রিক্কির কানের নিচে দিতে, কিন্তু মনের ইচ্ছে মনের মাঝে চেপে রাখলো। অরি থম মেরে দাঁড়িয়ে রয়েছে। লিওয়ানের বলা কথাগুলো শুনে তার মাথা ঘুরছে। তবুও কেন জানি তার এই লোকটাকে বিশ্বাস হলো না। সে এলোমেলো পায়ে ছোট বোনের কাছে গিয়ে ধীর কণ্ঠে জানতে চাইলো, উনি যা যা বললো সেগুলো কি সত্যি? অনু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। এটা দেখে অরির ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল। তবুও সে আবারও জিজ্ঞাসা করলো, নিজ ইচ্ছে বিয়ে করেছিস নাকি কোনো প্রকার জোর করেছে? অনু মাথা নিচু রেখে কাঁপা কাঁপা গলায় বলল, না না না, আমি স্বইচ্ছায় ওনাকে বিয়ে করেছি আপু। অরির মাথাটা চক্কর দিয়ে উঠল। সে পেছনে কয়েক কদম পিছিয়ে গেল। ছোট বোনের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলো। সে যেটা থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করছে সেখানেই নিজ ইচ্ছেই হাজির তার বোন। এটা সে কিভাবে মেনে নিবে? অরি চট করে পিছনে ঘুরে দাঁড়ায়। ভেতর থেকে দলা পাকিয়ে বের হয়ে আসা কান্নাগুলো হজম করে নিল। তার শরীর কাঁপছে। সে বিশ্বাসই করতে পারছে না তার বোন একটা মানুষকে বিয়ে করেছে যার জন্য সে একটু হলেও এই নরকের মধ্যে এসে পড়েছে। অরি আর ভাবতে পারল না। সে ধীর পায়ে লিওয়ানের কাছে হেঁটে গেল। তাকে কাছে আসতে দেখে লিওয়ান শান্ত চোখে অরির দিকে তাকায়। আর লিওয়ানের কাছে এসে মাথা নিচু করে ভাঙা ভাঙা গলায় বলে, আমায় নিয়ে চলুন। আমার শরীর ভালো লাগছে না, প্লিজ এখান থেকে নিয়ে চলুন। আমি আর কখনো এখানে আসতে চাইবো না, আপনার অবাধ্য হব না আর। তবুও নিয়ে চলুন আমায়। অরির কথাগুলো বলতে দেরি হলেও তার জুতা খুলে হাতে নিয়ে তাকে কাঁধে তুলে নিতে লিওয়ানের একটুও দেরি হলো না। সে আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে তার টেডি বেরকে নিয়ে চলে গেল। এদিকে অনু বোনের চলে যাওয়া দেখে ছুটে গেলেও রিক্কিটাকে বাধা দিল। অনু আর নিজেকে সামলাতে না পেরে ফ্লোরে হাঁটু ভেঙে বসে হাউমাউ করে কেঁদে উঠল। সে যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। এখন কিভাবে বোঝাবে তার আবুকে যে সে কেন এখানে এসেছে? অরির ঘুম ভাঙল বিকালের দিকে। আর মোড়া ভেঙে নরম বিছানার মাঝে শোয়া থেকে উঠে বসলো। পাশে তাকিয়ে দেখলো লিওয়ান নেই। এটা দেখে ভ্রু কুচকে গেল তার সাথেই তো ওই লোকটাও ঘুমিয়েছিল। এমনকি তাকে ওখান থেকে নিয়ে আসার পর ঘুম পাড়িয়ে দিয়েছিল। অরি আর না ভেবে কমফোর্টার সরিয়ে নিচে নামতে দেখতে পেল টেবিলের উপর ছোট্ট নোটপ্যাড রাখা হয়েছে। সে গিয়ে এসে হাতে নিয়ে খুলে দেখলো আজও লিওয়ান কয়েকটা লাইন লিখে রেখে বাইরে গেছে। আজ রাতে আসতেও পারে বা নাও আসতে পারে। অরি টেবিলের উপর নোটপ্যাড রেখে ওয়াশরুমে চলে গেল। কয়েক মিনিট পর ফ্রেশ হয়ে বেরিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এলো। সেই সকালে নাস্তা করেছিল, তারপর আর খাওয়া হয়নি। এখন খুব ক্ষুধা পেয়েছে তার। অরি ডাইনিং টেবিলের কাছে এসে দেখলো খাবারের পাত্র সাজিয়ে রাখা। তার মানে লোকটা যাওয়ার আগে রান্না করে রেখেই গেছে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বেসিন থেকে হাত ধুয়ে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লো। প্লেটে খাবার নিয়ে কয়েক লোকমা খেতে অনুভব করলো তার পিছনে কেউ রয়েছে। অরি চমকে উঠে পিছনে ঘুরে দেখলো অনু ও রিক্কি দাঁড়িয়ে আছে। এটা দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার কারণ লিওয়ান প্রতিবারই বাহির থেকে দরজা লক করে রেখে যায় যাতে সে বের না হতে পারে। তাহলে এরা কই থেকে এলো? এসব ভাবতে মনে হলো হয়তো রিক্কির কাছে ডুপ্লিকেট কার্ড রয়েছে। তার কিছু না ভেবে মুখটা গম্ভীর করে তাদের থেকে নিজের দৃষ্টি সরিয়ে সোজা হয়ে বসলো। অনু ভেবেছিল তাকে দেখে তার আপু কথা বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অরি চুপচাপ খেতে লাগলো, যেন আশেপাশে কেউই নেই। অনু ধীরে পায়ে এসে বোনের পাশের চেয়ারে বসলো এবং ধীর কণ্ঠে বলল, সেই সকালে একটু ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে আর কিছু খাইনি আপু।
ছোট বোনের কথা শুনে অরির হাত থেমে গেল, আর চোখে বোনের ফ্যাকাশে মুখ দেখে প্লেট ও সব খাবার এগিয়ে দিল। তবুও অনু চুপ করে বসে রইল। এটা দেখে বিরক্তিকর কণ্ঠে বলল। কি সমস্যা, খাবার খেয়ে নে। অনু আপুর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল। তুমি একটু খাইয়ে দাও না আপু। ওরও কিছু বলতে গিয়ে বলল না, চুপচাপ পাশে ঘুরে ভাত মাখিয়ে বোনের মুখের সামনে ধরল। অনু হাসি মুখে সেটা গ্রহণ করলো। অরি গম্ভীর কণ্ঠে বলে উঠল। তোর বরকে বল এখানে এসে যেন খাবার খেয়ে নেয়, তার বন্ধু অনেকটাই খাবার রান্না করে রেখেছে। অনু মুখ ভর্তি খাবার নিয়ে রিক্কির দিকে তাকে ইশারায় আসতে বলল। ভাবিজানের কথা শুনে রিক্কি মুচকি হেসে এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দিয়ে এসে তাদের সামনে চেয়ারে বসলো। অনু কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। উনি কোথায় গেছে আপু? অরি মুখে ভাত নিতে নিতে বলল। জানি না, হয়তো অফিসে বা হসপিটালে গেছে। তুমি কি সারাদিন একা এখানেই থাকো? ঠিক কারাগারের মতো বন্দি জীবন। অনুর মনটা এক নিমিষে খারাপ হয়ে গেল, তবুও চেহারায় প্রকাশ করলো না, বরং রিক্কির দিকে তাকিয়ে চট করে বলে উঠল। টেরেস থেকে দেখলাম পাশেই সেন্ট্রাল পার্ক রয়েছে এবং খুব সুন্দর দেখতে। আজ সন্ধ্যায় আমাদের সেখানে ঘুরতে নিয়ে যাবেন? রিক্কি খাওয়া থামিয়ে দিয়ে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। আমাদের মানে? মানে আমাকেও আপুকে? রিক্কি তার ভাবিজানের দিকে এক পলক তাকিয়ে অনুর উদ্দেশ্যে বলল। সরি অনু, ভাবিজানকে নিয়ে বের হওয়ার পারমিশন নেই। রিক্কির কথা শুনে অনু দাঁত কিরমির করে বলল। ঠিক আছে, তাহলে আমিও এখান থেকে এক পাও নড়ব না, আপুর কাছেই থেকে যাব। বইয়ের কথা শুনে রিক্কি থমথমে খেয়ে গেল। সে কিছু একটা ভেবে অরির দিকে তাকিয়ে জানতে চাইল। লিও কখন আসবে ভাবিজান? আজ আসবে কিনা শিওর নয়, তবে এলে মাঝরাতেই আসবে। বোনের কথা শুনে অনু ফট করে বলে উঠল। কেন হঠাৎ মাঝরাতেই কেন আসবে? তার চেয়ে সকালে এলেই তো হয়। ছোট বোনের কথা শুনে অরি শান্ত চোখে তাকায়, কিছু না বলে অনুর মুখে আলু টুকরো গুজে দিল। অনু বেকুবের মতো রিক্কির দিকে তাকাতে ভরকে গেল। লোকটা অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আছে, যেন সে খুব বড় ভুল কিছু বলে ফেলেছে। অনুর কপাল কুঁচকে গেল। আশ্চর্য, এমন করে তাকানোর কি আছে? টেবিলে পিনপিনে নীরবতার মাঝে চুপচাপ তিনজন খাবার খেয়ে উঠে গেল। অরি সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে চলে যায়। অনু ও বোনের পিছু পিছু গুটি গুটি পায়ে হেঁটে গেল। আর রিক্কি সোফায় বসে থেকে কিছু একটা ভাবতে লাগলো। আর কতক্ষণ এইভাবে রাগ করে থাকবো আপু? অরি রুমে এসে ব্যালকনিতে এসেছিল, তার পেছনে অনু এসে গা ঘেঁষে পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে। সেটা শুনে অরি খোলা আকাশের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। যতক্ষণ না তুই আমার পুরো সত্যিটা বলছিস ঠিক ততক্ষণ। কি জানতে চাও বলো? কেন বিয়ে করলি? তোমার কাছে আসার জন্য। এসে কি লাভ? নিজের বড় বোনকে পাওয়াটাই আমার কাছে লাভ। আহা, ভুল বললি। আমি আর এখন তোদের নেই, অন্য কারো হয়ে গেছি আমি। জানি, আমি সব কিছুই জানি, তবু শেষ চেষ্টা করতে চাই। যদি হেরে যাস তখন কি হবে ভাবতে পারছিস? নিজের উপর পুরো বিশ্বাস রয়েছে আপু। তোমার বোন এত কাঁচা খেলোয়াড় নয়। আমার জন্য নিজের সুন্দর জীবনটা শেষ না করলেও পারতি অনু। বড় বোনের কথা শুনে অনু হেসে আপুকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল। আমি তোমাদের খুব ভালোবাসি আপু। তোমাদের জন্য যদি বারবার নিজের জীবনটা নষ্ট করতে হয়, তাতেও তোমার বোন রাজি। অরি বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। কবে আমার সেই ছোট্ট বোনটা এত বড় হয়ে গেল? যবে থেকে তোমায় হারিয়েছি, ঠিক তবে থেকে। দুই বোনের মাঝে নীরবতা নেমে এলো। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাবার পর অরি ধীর কণ্ঠে বলল। রিকি ভাইয়া কি তোকে ভালোবাসে? অনু বোনকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে ভাবলেশীনভাবে জবাব দিল। হ্যাঁ, উনি ভালোবাসে আমায়। আর তুই? না, তোর মনে হয় না তুই ওনাকে ঠকাচ্ছিস? একটুও না। যারা যেমন তাদের সাথে ঠিক তেমনই করতে হয়। আমার সঙ্গে যা হয়েছে তাতে তো ওনার কোনো দোষ নেই। অবশ্যই রয়েছে আপু, তুমি হয়তো ভুলে যাচ্ছ। উনিও কিন্তু ওই লোকটার সাথে জড়িত ছিল এবং এখনও রয়েছে। তুমি হয়তো জানো না এখানে আসতে ঠিক কতটা কাঠখোল পোড়াতে হয়েছে আমাকে। তোমার দোষ না থাকা সত্ত্বেও ওনার সাইকো বন্ধুরা তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে। এমনকি আমার সামনেও তোমাকে হার্ট করেছে। ওই লোকটা সব কিছু জেনে শুনেও আমাকে একটু সাহায্য করেনি, উল্টা ওনার ফাকিং বন্ধুকে সাহায্য করে গেছে। এত কিছু হওয়ার পরেও বলবে ওনার কোনো দোষ নেই? অনুর কথা শুনে অরি চোখ দুটো বন্ধ রেখে বলল। তবুও তো উনি তোকে ভালোবাসে অনু। উনি যদি ওনার বন্ধুকে ছেড়ে আমাদের দলে আসে তাহলে ভেবে দেখবো। আর যদি না আসে তখন? ডিভোর্স দিয়ে দেবো। ছোট বোনের কথা শুনে অরি চমকে উঠল, কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে জানতে চাইল। এইসবের ব্যাপারে পাপা জানে? অনু ঘাড় কাত করে বোনের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। তোমার কি মনে হয়?
অরি নীল আকাশের দিকে তাকিয়ে থাকতেই তার ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটে উঠল। সেই সঙ্গে বিড়বিড় করে বলল, এবার খেলা জমবে মিস্টার লিওয়ান চৌধুরী। অতঃপর দুই বোনই নিজেদের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল এবং অরি চিৎকার করে বলতে শুরু করলো, এই আমার জীবনের ধ্বংসকারী, আপনাকে সুস্বাগতম আমার জীবনের ধ্বংসের এই আগুনে। আপনি ছিলেন আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম কালো অধ্যায়, যার হাতে ভেঙেছে হাজারো স্বপ্ন, ছাই হয়ে গেছে মন। আজ আমার প্রতিটা রক্তের ফোঁটায় জ্বলছে শুধুই আপনি নামক ঘৃণা। যতটা আপনি আমায় পুড়িয়েছেন তারও দ্বিগুণ আগুনে আপনাকে জ্বালিয়ে ছাই করব আমি। আপনি আমার জীবনের অভিশাপ, আর আমি হব আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের শেষ নাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। রিক্কি ড্রয়িং রুমে পায়চারি করছে, আরেকটা রুমের দিকে তাকাচ্ছে। সে এক প্রকার বিরক্ত। সে 2 ঘন্টা ধরে রুমের ভেতর দুই বোন মিলে সাজুগুজু করছে তো করছে, এখনো বের হবার নাম নেই। সে অনেক ভেবেচিন্তে ঠিক করেছে আজ তাদের নিয়ে পাশে সেন্ট্রাল পার্কে ঘুরতে যাবে, তারপর যা হবার সে সামলে নেবে। এই ভেবে বইয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাদের তৈরি হতে বলে নিজেও গিয়ে তৈরি হয়ে এসেছে। কিন্তু দুই বোনের হদিস নেই। রিক্কি এবার চরম বিরক্তি নিয়ে আবারও দূরে থাকা রুমের দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে হা হয়ে গেল। মনে হলো তার সামনে থেকে হেঁটে আসছে দুইটা পরী। দুই বোনের পরনে রেড ও ব্ল্যাক জর্জেট শাড়ি, সেম সাজ, চুলগুলো খোলা, দুহাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে গাজরা চুড়ি ও পাথর বসানো চুড়ি, কানে বড় বড় দুল ও গলায় পাথরের নেকলেস, পায়ে পেন্সিল, হাই হিল, সবকিছুই শাড়ির সাথে ম্যাচিং করা। রিক্কির চোখ দুটো অনুর উপর গিয়ে নিবদ্ধ হয়ে আছে, বিশেষ করে উন্মুক্ত ফর্সা কোমরের উপর। সে না চাইলেও বোধহয় চোখ জোড়া বারবার ওখানে গিয়ে পড়ছে। সে চট করে পেছনে ঘুরে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। এই মেয়েটার মনে হয় তাকে দিয়ে আজ সর্বনাশ কিছু ঘটিয়ে ছাড়বে। চলুন আমরা রেডি। অনুর কথা শুনে রিক্কি পিছনে আর না থেকে দ্রুত পায়ে বাহিরে যেতে যেতে বলে, এসো। সেন্ট্রাল পার্ক ম্যানহাটন দ্বীপের মাঝ বরাবর অবস্থিত। শহরের কম্প্যাক্ট গ্রিডের মধ্যে সবুজ বিশাল একটা স্মরণস্থান। এখানে রয়েছে লন ও ঘাসের মাঠ। এখানে মানুষ ঘুরে বসে পড়ে বিশ্রাম নেয়, পিকনিক করে। বৃক্ষ, বনভূমি ও ঘন গাছের এলাকা যেমন, দ্য রাম্বেল হাঁটার পথ আছে। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া অনুভব হয়। হ্রদ, পুকুর, নালা, ভবন, সেতু ও স্থাপত্য যেমন বেলভাডির ক্যাসেল, উচ্চায়ন থেকে দৃশ্য দেখার জন্য ইত্যাদি। শিশুদের জন্য পার্ক, চিড়িয়াখানা, খেলার মাঠ। পার্ক খেলার জন্য শিশুদের জন্য অনেক সুযোগ রয়েছে। চলাচল ও পথ হাঁটার, সাইকেল চালানোর, রো নৌকায় হাওয়ার জন্য ভালো জায়গাও আছে। এখানে এসে মনে হবে হঠাৎই শহরের রোঙ্গা রাস্তা, গাড়ি, অটোবিহীন বিশ্রামকারী এক শান্ত সবুজ জগতে এসে পড়েছে। দলবদ্ধতা বা বিচ্ছিন্নতা দুইভাবে এখানে নিজেকে রাখা যায়। একদিকে বড় মাঠে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, বা অপরদিকে কোনো শান্ত কোণায় একা গিয়ে ভাবনায় ডুবে যেতে। গাছের ছায়া, রান্নার নৌকা, হ্রদে সেতু ও পথের বাঘ, স্কাইলাইনের সঙ্গে মিলিত সবুজ সবার প্রিয় ছবি সেখানে। বর্তমান শহরে এত সব সুযোগ ও সবুজ, এক কথায় সুযোগ ও নির্জনতা দুটোই মাত্রায় রয়েছে সেন্ট্রাল পার্কে। অরি, অনু, রিক্কি কার থেকে নেমে পার্কের ভেতরে প্রবেশ করে। দুই বোন আজ কিছুটা আনন্দিত হয়ে আছে, সবকিছু ঘুরে ঘুরে দেখছে। রাতের বেলা সবুজ রাঙা পার্কটি অসম্ভব রকমের সুন্দর লাগছে। এখানে সব ধরনের মানুষদের দেখা যাচ্ছে। রিক্কি তাদের নিয়ে একটা ভেন্ডারে নিয়ে এলো। সেখান থেকে কিছু স্ট্রিট ফুড, হটডগ, সফট প্রেটজেল, নাচোস ও আইসক্রিম অর্ডার করলো। এখন তুমি হ্যাপি তো? রিক্কির কথা শুনে অনু নাচোস খেতে খেতে মাথা নাড়িয়ে বলল। খুব। রিক্কি মুচকি হাসলো। টুকটাক কথা বলতে বলতে তিনজন খেয়ে উঠে গেল। অনু খেয়াল করলো রিক্কি মুখে আবারও মাস্ক লাগিয়েছে। এটা দেখে ভ্রু কুচকে গেল। সে অনেকক্ষণ ধরে দেখছে এই লোকটা বাহিরে বের হবার পর থেকে মুখে মাস্ক পরে আছে। আপুকে লেকের দিকে এগিয়ে যেতে বলে সে রিক্কির কাছে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, এমন করে চোরের মতো মুখ ঢেকে রেখেছেন কেন? রিক্কি এক পলক তার ভাবিজানের দিকে তাকালো। অরি তাদের দিকে কিছুটা সামনে নির্জন লেকের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। সে আশেপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে নিল। না, তেমন কোনো সন্দেহজনক কেউ নেই। একেই তো বন্ধু ওরফে বসের পারমিশন ছাড়া নিয়ে এসেছে, তার উপর কোনো গার্ডও সঙ্গে করে নিয়ে আসেনি। তাই সে নিজেকে আড়াল করার চেষ্টা করছে যেন কোনো শত্রুপক্ষের নজরে না পড়ে। সে আজ এদের নিয়ে কোনো রকম রিস্ক নিতে চায় না। এই টিক্কি সাহেব, কি ভাবছেন? অনুর কথা শুনে ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো রিক্কি। ভাবিজানের উপর থেকে নজর সরে এবার নিজের বইয়ের দিকে তাকায়। অনুর শরীরে রেড জর্জেট শাড়ি, চেহারায় হালকা সাজ ও ঠোঁটে নুড লিপস্টিক। রিক্কির নজর এসে অনুর কোমরের উপর নিবদ্ধ হয়। সে এগিয়ে এসে তাদের মাঝখানে দূরত্ব মিটিয়ে দিয়ে লতানো কোমরে হাত রেখে ভিড় করে বলল, শাড়ির আঁচল ঠিক করবা নাকি তোমাকে আমি এলোমেলো করে দিব?
রিক্কির কথা শুনে অনুর কপাল কুঁচকে গেল। সে বিরক্তিকর কণ্ঠে বলল, ভুলে যাবেন না, এটা পাবলিক প্লেস। পাবলিক হোক বা প্রাইভেট, আই ডোন্ট কেয়ার। তুমি হয় নিজেকে ঠিক করো, নয়তো আমি আজ ভুল কিছু করে ফেলবো। অনু থমথমে মুখে কাঁধ থেকে ব্রুজ খুলে আঁচল নামিয়ে নিয়ে ঠিক করে নিল। এবার আর কোনো কিছু দেখা যাচ্ছে না। রিক্কি অনুর আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিয়ে ধীর কণ্ঠে বলল, নেক্সট টাইম এমন পাতলা শাড়ি যেন আর না পরতে দেখি। অনু অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পেলাম না। রিক্কি আলতো হেসে অনুর দিকে কিছুটা ঝুঁকে এলো। বাম হাতে মাস্কটা টেনে নিচে নামিয়ে বউয়ের ঠোঁটে ঠোঁট চেপে ধরল। অনু চমকে উঠে ধাক্কা দিতে যাবে, তার আগে রিক্কি ছেড়ে দিয়ে মাস্ক পরে নিয়ে ধীর কণ্ঠে বলল, ইউ নো, তোমার হাজবেন্ড ঠিক কতটা হ্যান্ডসাম, তাই কেউ যেন নজর না দেয়, এই জন্যই নিজেকে আড়াল করে রাখার একটু চেষ্টা। অনু নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁত কিরমির করে বলল, নিজের ডুব ধুয়ে পানি খান। বলেই সে সামনের দিকে ঘুরে বোনের দিকে যেতে লাগলো। আর রিক্কি প্যান্টের দুই পকেটে দুই হাত গুজে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, পানি খাবো নাকি অন্য কিছু খাবো সেটা তোমাকে পরে বোঝাচ্ছি অরুণজনটি। জাস্ট একবার তোমাকে হাতের কাছে পাই, তারপর দেখবে তোমার হাজবেন্ড ঠিক কতটা তোমার জন্য উন্মাদ। ও আল্লাহ গো, আমার কোমর ভেঙে দিল গো। অনু কোমর চেপে ধরে ঘাসের উপর বসে আছে। সে তার বোনের কাছে যাওয়ার সময় মাঝপথে হুট করে কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেছে। পায়ে হাই হিল থাকার জন্য নিজের ব্যালেন্স সামলাতে পারেনি। এদিকে ছোট বোনের কণ্ঠস্বর শুনে অরি চমকে পেছনে তাকিয়ে দেখে তার বোন নিচে পড়ে আছে আর সামনে একজন হুডি পরা লোক দাঁড়িয়ে রয়েছে। অরি শাড়ির কুচি ধরে দ্রুত পায়ে বোনের কাছে এগিয়ে গেল। হাই শালার কানার বাচ্চা, চোখ কি পকেটে খুলে রাখছিস? হ্যাঁ, এই রাতের বেলা কে রে চোখে কালা চশমা লাগায়? ছাড়, চোখ লাগিয়েও তো সেই কানাই রয়ে গেলি। এটা আমেরিকা না, এটা আমেরিকা না হয়ে যদি বাংলাদেশ হতো তাহলে তোরা এতক্ষণে গণধোলাই খাওয়াতাম, শালার হারামজাদা। অনুর আগে দাঁত কিরমির করে কথাগুলো বলে। এই লোকটা আদৌ বাংলা বুঝে কিনা জানা নেই তার, তবুও গালি দিতে পেরে ভালো লাগছে। অরি এসে বোনকে ধরে দাঁড় করিয়ে দিল এবং বিচলিত কণ্ঠে জানতে চাইল, কোথায় ব্যথা পেয়েছিস? অনু নিজের পরনের শাড়ি ছেড়ে ঠিক করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, একটু কোমরে ব্যথা পেয়েছে আপু, তুমি চিন্তা করো না। আয়, ওখানে গিয়ে বসবি। বলেই অনুর হাত ধরে কিছুটা দূরে একটা দোলনায় ছোট বোনকে বসিয়ে দিল। সে খেয়ালই করলো না পিছনে দাঁড়িয়ে থাকা হুডি মাস্ক পরিহিত লোকটা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তুমি ঠিক আছো অনু? রিক্কি এসে উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলো। অনু বেশ ভালো করে কোমরে ব্যথা পেয়েছে, তবুও দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে নিয়ে ধীর কণ্ঠে বলল, হুম, আমি ঠিক আছি। রিক্কি অনুর সামনে হাঁটু গেড়ে বসে তার গালে এক হাত রেখে বলল, মিথ্যে বলো না অরুণচন্ডী, তোমার চোখে স্পষ্ট ব্যথা অনুভব করছি। অনু কি বলবে বুঝতে পারছে না। অরি ধীর কণ্ঠে বলল, ভাইয়া আপনি ওর কাছে থাকুন, আমি ব্যথা স্প্রে নিয়ে আসছি। বলে সে চটজলদি ওখান থেকে চলে গেল। অনু চমকে উঠে রিক্কির দিকে তাকিয়ে বলল, আপু আপু একা গেল, আপনিও যান। রিক্কি কিছু একটা দেখে বলল, সমস্যা নেই, ভাবিজানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অরি ব্যথার স্প্রে নিয়ে গিয়ে রিক্কিকে দিয়েছে। তাদের একা একটু সময় কাটানোর জন্য সে আবারও লেকের পাড়ে এসেছে। নিরিবিলি শান্ত জায়গাটা তার খুব ভালো লাগছে। রাতের নিস্তব্ধতা সেন্ট্রাল পার্কের লেকে হালকা হাওয়ার সাথে মিশে রহস্যময় আলোক ছায়া তৈরি করেছে। লেকের জলে নক্ষত্রের প্রতিফলন ঝলমল করছে, আর দূরে দূরে কিছু লাইট মাইলের শহরে ঝলমলে স্কাইলাইন থেকে প্রতিফলিত হচ্ছে। বোট হাউসটি লেকের ধারে দাঁড়িয়ে আছে। কাঠের লন, ছোট বারান্দা এবং গাছপালার আড়াল দিয়ে আংশিকভাবে ঢেকে। এই বোট হাউসটি দেখে অরি কৌতূহলী হয়ে এগিয়ে এলো। বাহির থেকে দেখতে এক কথায় অসাধারণ লাগছে, ভেতরে কেমন এটা দেখার জন্য আগ্রহ জেগে উঠল মনের মাঝে। সে দরজাটা খুলে বোট হাউসের ভেতরে ছোট লাউঞ্জে প্রবেশ করলো। ভেতরে ছিল মার্বেল ফ্লোর, টিম্বার ফিনিশিং দেওয়া দেয়াল এবং আলপাইন টোনের কাঠের সিলিং। বড় জানালা থেকে লেকের হালকা ছায়া পড়ছে, আর বারান্দার পাশে ছোট ল্যাম্পগুলো নরম আলো ছড়াচ্ছে। লাউঞ্জে একটা আরামদায়ক সোফা, গলাকাটা কাঠের টেবিল এবং কয়েকটা বইয়ের তাক দেখা যাচ্ছে, যা ঘরটিকে বেসিক অথচ বিলাসবহুল আভা দিচ্ছে। অরি মুগ্ধ চোখে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ লাউঞ্জের ভেতরে এসে বর্তিত অন্য কারো উপস্থিতি টের পেয়ে চট করে পেছনে তাকায় এবং সঙ্গে সঙ্গে চমকে ওঠে। যে লোকটার সাথে অনু ধাক্কা খেয়েছিল ওই লোকটাকে এখানে দেখে কিছুটা ভরকে গেল অরি। সে শাড়ির আঁচল চেপে ধরে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে হুডি পরা লোকটি বাধা দিল। অরি কিছু বলতে গিয়ে থেমে গেল। সে অনুভব করতে লাগলো লোকটার শরীর থেকে আসা পারফিউমের ঘ্রাণ।
এই ঘ্রাণেই তো তার শরীর প্রতিদিন মাখামাখি হয়ে থাকে। এই ঘ্রাণের মালিকের হাতেই তো একসময় তার প্রথম নারীসত্তার সর্বনাশ ঘটেছে। সেই ঘ্রাণ কখনোই ভুলতে পারবে না, বরং আজও তার শরীর জুড়ে ঘ্রাণেরই অস্তিত্ব রয়েছে। আর এসব ভাবতে ভাবতে টের পেল তার শাড়ির আঁচল ভেদ করে পেটের উপর পুরুষালী হাত বিচরণ করছে। সে শান্ত চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি এখানে কি করছেন? লিওয়ান এক ঝটকায় চোখে চশমা ও মাস্ক টেনে খুলে ফেলল। ঘোর লাগা চোখে অরির পা থেকে মাথা পর্যন্ত ভরে নিয়ে শুকনো ঢোক গিলল। এই মেয়েটা তাকে শান্তি মতো থাকতে দিবে না। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, সেজেছিস কেন? ভাতার নেই? আর শাড়িটারি পরে সেজে গুজে পথের বিবি হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছিস কেন? এই, কোন লাংকে দেখানোর জন্য এখানে এসেছিস তুই? অরি কপাল কুচকে একবার নিজের দিকে তাকায়। কই, সে তো বেশি সাজুগুজু করেনি। জাস্ট একটা জর্জেট কালো শাড়ি, দুহাতে চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা নুট লিপস্টিক ও চেহারায় সানস্ক্রিন দিয়েছে। এসব দেখে অরি মুখ তুলে তাকাতেই তার ঠোঁটের লিপস্টিক রুমাল দিয়ে মুছে দিতে লাগলো লিওয়ান এবং বিড়বিড় করে বলল, এসব ভুল ভাল কেমিক্যাল খেয়ে পেট খারাপ করার একটু ইচ্ছা নেই আমার। অরির ঠোঁট জোড়া সব লিপস্টিক মুছে নিজের দখলে নিয়ে নিল। হুট করে যে লিওয়ান এমন কিছু করবে সেটা বুঝতে পারেনি অরি। সে চোখ দুটো বড় বড় করে দুহাতে লিওয়ানের শক্ত বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরাতে চাইল, কিন্তু লিওয়ানের শক্তির সাথে পেরে উঠল না। প্রায় 5 মিনিট পর অরির কোমল ঠোঁট জোড়া ছেড়ে দিল। লিওয়ানের কাছ থেকে ছাড়া পেতেই অরি দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত শাড়ির সঙ্গে প্যাচ লেগে ঠাস করে ফ্লোরে পড়ে গেল। অরি থতমত খেয়ে সোজা হয়ে বসতেই অনুভব করলো সে হাওয়ায় ভাসছে। চট করে চোখ খুলে ভালো করে খেয়াল করে দেখলো লিওয়ান তাকে কোলে তুলে নিয়েছে। এটা দেখে অজান্তে ঘেমে উঠল শরীর। লিওয়ান অরিকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল এবং সে পিছনে এসে বসলো। অরি ঘাট থেকে খোলা চুলগুলো সরিয়ে একপাশে রাখলো এবং একটানে ব্লাউজের ফিতা খুলে ফেলে দিয়ে উন্মুক্ত মসৃণ পিঠে মুখ ডুবিয়ে দিল। এতে অরি কেঁপে উঠে ধীর কণ্ঠে জানতে চাইল, বাইরে অনু আর রিকি ভাই অপেক্ষা করছে। লিওয়ান অরির পিঠে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সমস্যা নেই, তোর দেবর জানে তুই আমার কাছে রয়েছিস, ও তার বউকে ম্যানেজ করে নিয়ে দে। লিওয়ানের অবাধ্য স্পর্শে অরির পুরো শরীর কাঁপছে। সে আবারও রিন্ডি নিয়ে বলল, আমি বাইরে যাব। যাবি, তার আগে তোকে মন ভরে একটু আদর করে নিতে দে। লিওয়ান অরিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। কাঁধে হাত দিয়ে ব্রুজ খুলতেই অরি বাধা দিল। সেটা দেখে লিওয়ান রেগে গিয়ে একটানে শাড়ির আঁচল খুলে ফেলে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, আমাকে একটু বাধাতে চেষ্টা করবি না। এই দেখ, তোর জন্য আমার হৃদয়টা কতটা জোরে জোরে বিট করছে, ভালো করে চেয়ে দেখ। এই তোকে দেখার পর থেকে আমার প্রেশার হাই হয়ে গেছে, তীব্র উত্তেজনায় আমার শরীর কাঁপছে। সো এখন তোকে আমার চাই, মানে চাই। আই নিড ইউ টেডি বিয়ার, আই নিড ইউ। কথাগুলো শেষ হতে লিওয়ান নিজের পরনের হুডি ও টি শার্ট খুলে ফেলে দেয়। অরিকে সোফায় শুইয়ে দিয়ে তার উপর উঠে এসে নিজের সমস্ত ভর ছেড়ে দিল। অরি বাধ্য হয়ে দাঁতে দাঁত চেপে চুপ করে থাকলো। ধীরে ধীরে স্পর্শগুলো গভীর হতে থাকলো। লিওয়ান উন্মাদের মতো তাকে অনাবৃত করার চেষ্টা করছে। একসময় তাকে পুরোপুরি অনাবৃত করে দিয়ে ক্ষান্ত হলো। বেপরোয়া লোকটা। লিওয়ানের কোমল ঠোঁট জোড়া অরির সারা শরীরে বিচরণ করতে শুরু করলো। এই শীতল রাতের মাঝেও লিওয়ানের কোমল ঠোঁট জোড়া অরি সারা শরীরে বিচরণ করতে শুরু করলো। এই শীতল রাতের মাঝেও অরির দেহটা ঘেমে উঠল। শেষ ঠোঁট কামড়ে ধরে নিজের নারী দেহের অনুভূতিগুলোকে দমাতে চেষ্টা করছে। লিওয়ান তার গভীর নাভিবৃত্তে গাঢ় চুম্বন করে নেশালো কণ্ঠে বলল, আজ দেখবো তোর মধ্যে কি এমনটাও রয়েছে এই আমি ডেকে বারবার উন্মাদ করতে সক্ষম হয়। বলেই লিওয়ান পুরোপুরিভাবে তার টেডি বিয়ারের মাঝে ডুবে গেল। একসময় অরিও হাল ছেড়ে দিয়ে নিজেকে সঁপে দিল লিওয়ানের বেপরোয়া কাজে। জানালার বাইরে লেকের ঢেউ ছোট ছোট সুরের মতো ধাক্কা খাচ্ছে, আর দূরের গাছপালার আড়ালে কখনো কখনো হালকা শব্দে বাড়ছে। ঘরের ভিতর নরম আলো এবং বাইরে হালকা হাওয়া একত্রিত হয়ে একটা রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করেছে। সেই সঙ্গে ঘরের চার দেয়ালের মাঝে ভেসে বেড়াচ্ছে অস্ফুটের স্বরে গোঙানির মৃদু আওয়াজ। অনু ও রিক্কি এক নির্জন জায়গায় বসে আছে। অনু বারবার সামনের দিকে তাকাচ্ছে আর ভাবছে এই বুঝি তার আপুটা এলো, কিন্তু এত সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও তার আপুর দেখা নেই। এদিকে এই লোকটাও তাকে কোথাও যেতে দিচ্ছে না, হাত চেপে ধরে বসে আছে, সাথে তাকেও জোর করে বসিয়ে রেখেছে। এবার সে বিরক্তিকর কণ্ঠে রিক্কির দিকে তাকিয়ে বলল, হয় আপনি গিয়ে আপুকে খুঁজে নিয়ে আসুন, নয়তো আমাকে যেতে দিন। রিক্কি মাথা কাত করে তার বউকে দেখায় ব্যস্ত ছিল। তার কথা শুনে চোখে চোখ রেখে বলল, এত হাইপার হচ্ছ কেন? বললাম তো, ভাবিজান যেখানে আছে সেটা সেফ জায়গা, ওনার কোনো অসুবিধা হবে না। তোমার আপুকে একটু তার মতো থাকতে দাও, সময় হলে এমনিতেই চলে আসবে। রিক্কির কথা শুনে অনুর চোয়াল শক্ত হয়ে এলো। সে 1 ঘন্টা ধরে একই কথা শুনে যাচ্ছে, না তাকে যেতে দিচ্ছে লেকের পারে, না নিজে গিয়ে তার আপুটাকে নিয়ে আসছে। অনু দাঁত কিরমির করে বলল, অনেক শুনেছি আপনার কথা, আর না, আমি চললাম আপুর কাছে। আপনার যা ইচ্ছা হয় করুন, আই ডোন্ট কেয়ার।
বলেই বসা থেকে উঠতে যাবে অনু, ঠিক তখনই রিক্কি তার হাত ধরে হ্যাচকা টান মারে। অনু কিছু বোঝার আগেই ঠাস করে রিক্কি সর্বনাশের উপর এসে পড়ল। এসে রিক্কি চোখ বন্ধ করে বলে উঠল, ইস, হারামের ছোট্ট বেটি মারে ডালা রে। অনু ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে হেসে উঠল। তার কেন জানি লজ্জা পাওয়ার বদলে রিক্কির অবস্থা দেখে হাসি পাচ্ছে। সে আরও নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে চেপে বসে রিক্কির গলা জড়িয়ে ধরল। এদিকে রিক্কি হতবাক হয়ে অনুর হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকিয়ে থাকলো। একটু পর ধীর কণ্ঠে বলল, আমার সর্বনাশের উপর থেকে সরোরঞ্চন্ডী। অনু অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে অবুঝের মতো তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার সর্বনাশ মানে কি ঠিক বুঝলাম না। আমি তো আপনার কোলে বসে আছি। রিক্কি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, অ্যাপার্টমেন্টে ফিরি, তারপর তোমায় বোঝাবো সর্বনাশ মানে কি। এখন আমার কোল থেকে ওঠো। বারবার ফোন কল আসার জন্য বিরক্ত হয়ে নিচ থেকে ফোনটা তুলে নিজেকে স্বাভাবিক করে রিসিভ করে কানে গুজল লিওয়ান। অপর প্রান্ত থেকে কি বলবে সেটা বোঝা গেল না। সে শুধু আসছি বলে কলটা কেটে দিল। অরির বুকের মাঝে কিছুক্ষণ মুখ ডুবিয়ে চুপটি করে শুয়ে থাকলো। অতঃপর ধীরে ধীরে অরির উপর থেকে সরে গেল। নিজের পোশাক পরে অরির দিকে তাকিয়ে দেখলো এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে। সে ফ্লোর থেকে শাড়িটা তুলে অরির নগ্ন শরীর ঢেকে দিয়ে মাথার কাছে এসে হাঁটু গেড়ে বসলো। কপালের উপর থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে একটু সময় নিয়ে চুম্বন এঁকে দিয়ে ধীর কণ্ঠে বলল, শরীর খারাপ লাগছে? একা বাড়ি যেতে পারবি, নাকি আমি পেন্ট হাউসে গিয়ে রেখে আসবো? অরি অন্যদিকে ঘাড় কাত করে রেখে বলল, আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন, ঠিক আছি আমি। আর ইউ শিওর? হুম। লিওয়ান আর কিছু বলল না, বরং ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা গলার নেকলেস, কানের দুল, ব্রুজ, হাতের চুড়িগুলো সব কুড়িয়ে রেখে দিল টেবিলের উপর। বোট হাউসের লাউঞ্জের ভেতর থেকে বের হবার সময় আবারও এসে অরির পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে ভিড় করে বলল, আমার যেতে হবে, নাহলে তোকে এমন অবস্থায় একা রেখে যেতাম না। কিন্তু তুই চিন্তা করিস না, এখানে আমি ব্যতীত কারো প্রবেশ করার ক্ষমতা নেই। সো নিশ্চিন্তে থাক, যতক্ষণ না শরীর একটু ভালো লাগে। অরি প্রতি উত্তরে কিছুই বলল না। লিওয়ানও আর কিছু না বলে চুপচাপ বের হয়ে গেল এবং বাইরে এসে গার্ডদের কড়া আদেশ দিয়ে গেল যেন এই বোট হাউসের ভেতরে কেউ প্রবেশ করতে না পারে, না হলে তাদের সব কয়টাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে রেখে দিবে। বসের হুকুম মতো 5 জন কালো পোশাক পরিহিত গার্ডরা বোট হাউসের সামনে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে পাহারা দিতে থাকলো। রাত 11টা বেজে 10 মিনিট। বড় বোনকে এখনও দেখতে না পেয়ে এবার অধৈর্য হয়ে উঠল অনু। সে এবার লেকের দিকে এগিয়ে যেতেই দেখতে পেল তার আপু ধীর পায়ে এগিয়ে আসছে তাদের দিকেই। বোনকে দেখতে পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলল অনু। চটজলদি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, এতক্ষণ কোথায় ছিলে আপু? জানো আমি কতটা টেনশন করেছিলাম। ছোট বোনের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, লেকের কাছেই ছিলাম, তোরা কোথায় ছিলি? ওই বদলোকটা কই যেন নিয়ে গেছিল। আমি বারবার তোমার কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু শয়তানটা কিছুতেই যেতে দিল না। সমস্যা নেই, এখন চল পেন্ট হাউসে ফিরি। যাবো তো, তার আগে কিছু খেয়ে নিই, তারপর এসো আপু। বলে বোনের হাত ধরে এগিয়ে যেতে নিলেই অরি বাধা দিয়ে বলল, আমি বরং গাড়িতে গিয়ে বসি, তুই খেয়ে আয়, আমার ক্ষুধা নেই। অনু অনু ভ্রু কুচকে এবার ভালো করে বোনের দিকে তাকালো। ক্লান্ত চেহারা কিছুটা লালচে হয়ে আছে, সঙ্গে চোখ দুটো ফোলা ফোলা। পরনের শাড়ি আগের মতো একদম পারফেক্টভাবে নেই, কিছুটা এলোমেলো হয়ে আছে। এমনকি ঠোঁটে লিপস্টিক বা চেহারায়ও সাজ নেই। এগুলো দেখে কিছুটা অবাক হয়ে বলল, তোমার কি কিছু হয়েছে আপু? না মানে তোমায় কিছুটা এলোমেলো দেখাচ্ছে। তুমি ঠিক আছো তো? অনুর কথা শুনে অরি মাথা নাড়িয়ে শান্ত গলায় বলল, আমি ঠিক আছি। আসলে ভালো লাগছিল না, তাই লেকের পানিতে হাত চোখ মুখ ধুয়েছি। আর সবুজ ঘাসের উপর বসে থাকার জন্য হয়তো শাড়িটা এলোমেলো হয়ে গেছে। মিথ্যে কথাগুলো বলে চুপ হয়ে গেল অরি। অনু তার আপুর কথা বুঝলো, সে আর কথা না বাড়িয়ে বলল, আচ্ছা আপু, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি খাবার নিয়ে আসছি। অরি মাথা নাড়িয়ে চুপচাপ সামনের দিকে হাঁটা ধরল। আর অনু শাড়ির কুচি ধরে এক প্রকার দৌড়ে যেতে লাগলো রিক্কির কাছে। আউচ! একটা বাচ্চা মেয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল। অরি চমকে পাশে তাকাতেই দেখতে পেল 10 বছরের একটা মেয়ে রাস্তার মাঝে পড়ে আছে। সে চট করে বাম দিকে তাকিয়ে দেখলো একটা কার ধেয়ে আসছে মেয়েটার দিকে। এটা দেখে আবারও চমকে উঠল। সে তো পার্কের বাইরে এসেছিল গাড়িতে উঠতে, কিন্তু এখানে সে এমন দৃশ্য দেখবে ভাবতে পারেনি। এদিকে বোনকে দেখতে না পেয়ে পুরো উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে লিওয়ান। তার পিছু পিছু অ্যারিনেও দৌড়ে আসছে আর লিজাকে ডাকছে। একটু আগেই তো মেয়েটা তার সাথে ছিল, কিন্তু সে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল বুঝে উঠতে পারছে না। লিওয়ানের প্রাণ যায় যায় অবস্থা।
বোনের জেদের কাছে হেরে গিয়ে এখানে নিয়ে এসেছিল ঘোরানোর জন্যে, কিন্তু এমনটা হবে যদি আগে জানতো তাহলে কখনোই নিয়ে আসতো না। লিওয়ান লিজাকে খুঁজতে খুঁজতে একসময় রাস্তার পাশে এসে পড়ে এবং রাস্তার মাঝখানে চোখ যেতেই তার পুরো দুনিয়া ঘুরে উঠল। তার কলিজার টুকরো বোনটা রাস্তার মাঝখানে বসে থেকে কাঁদছে আর তার দিকে ধেয়ে আসছে একটা বিশাল কার। এটা দেখে লিওয়ান বোনের নাম নিয়ে একটা চিৎকার দিয়ে পাগলের মতো দৌড়ে যেতে লাগলো, কিন্তু তার পৌঁছানোর আগেই সাদা রঙের কারটা এসে সজোরে ধাক্কা মেরে দিল। লিওয়ান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। অনু চিৎকার দিয়ে উঠে হাতের প্যাকেটগুলো ফেলে দৌড়ে রাস্তার মাঝখানে যায়। রিকিও চমকে উঠে দৌড়ে অনুর পিছনে গেল। পিচঢালা রাস্তার মাঝে রক্তাক্ত শরীরে উবুর হয়ে পড়ে আছে অরি। মাথা দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। শরীরের রক্তে জায়গাটা ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করছে। তার সামনেই ছোট্ট মেয়েটা পড়ে আছে। সে দৌড়ে সে মেয়েটাকে সামনের দিকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে নিলেও নিজেকে বাঁচাতে পারেনি। এতে কেন জানি তার আফসোস নেই, বরং এটা ভেবে খুশি যে আজকের পর থেকে হয়তো সে মুক্তি পাবে। অরি ঝাপসা ঝাপসা চোখে দূরে দাঁড়িয়ে থাকা লিওয়ানের দিকে তাকিয়ে আছে। অনু পাগলের মতো ছুটে এসে বোনকে ঘুরিয়ে নিয়ে তার রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। সে যখন রিক্কির সঙ্গে বাহিরে এসেছিল ঠিক তখনই দেখতে পেয়েছে তার আপু একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই কারের সাথে ধাক্কা খায়। চোখের সামনে প্রিয় বোনের রক্তাক্ত শরীর দেখে অনুর দমটা বন্ধ হয়ে আসছে। সে চিৎকার করে কেঁদে কেঁদে বলল, কেন আপু? কেন এমনটা করলে? অরি কিছু বলতে চেয়েও বলতে পারল না, শুধু ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কপাল ফেটে প্রচুর ব্লিডিং হচ্ছে। অরির রক্তে অনুর শাড়ির ভিজিয়ে উঠল। রিক্কি দৌড়ে এসে তার ভাবিজানকে পাজা কোলে তুলে নিয়ে কারের দিকে ছুটতে ছুটতে অনুর উদ্দেশ্যে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।